মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কাণ্ডে বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে। দেশের রেকর্ড দামে স্বর্ণের ভরি এখন 1,72,000 টাকা চলছে। বিশ্ববাজারের সঙ্গে স্বর্ণের দাম সমন্বয়ে রয়েছে কিছুটা অসামঞ্জস্যতা। অন্যদিকে মশলার বাজারে আমদানির প্রভাবে দাম বাড়ার সংখ্যা কাটছে না, বড় প্রভাব পড়তে পারে কোরবানির ঈদে। জানাবো এসবের খবর। সঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এদিকে বড় মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না কোনোবারই ফলে আমদানি নির্ভর হয়ে থাকে চালের বাজারও। এ নিয়েও জানাবো বিস্তারিত। কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধির সঙ্গে মিলছে না বাজার মূল্য। আলোচনা করব দেশের শেয়ার বাজার বিনিয়োগ লেনদেন নিয়ে, থাকছে বন্দর ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে পুরো সময় থাকবো আমি তানজিম শাফিন। স্বর্ণের বাজারে বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। বিশ্ববাজারে আউন্স প্রতি দাম বেড়ে $3,319 মার্কিন, যা ঠেকেছিল প্রায় $3,400 পর্যন্ত। আর দেশের বাজারে ইতিহাস সর্বোচ্চ 1,77,000 টাকায় পৌঁছেছিল 22 এপ্রিল। পরের দিনই আবার 5,000 টাকা দাম কমে ভরিতে দাঁড়িয়েছে 1,72,000 টাকা। অর্থনৈতিক অনিশ্চয়তার সময় অনেকেই নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের বাজারকে বেছে নেন বা স্বর্ণে বিনিয়োগ করে থাকেন। আমরা একটু দেশের বাজারে স্বর্ণের দামের যেই চিত্র সেটা একটু দেখে নিতে চাই। এবছর অর্থাৎ 2025 সালে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 26 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 19 বার এবং 7 বার স্বর্ণের দাম কমেছে। সবশেষ স্বর্ণের দাম ভরিতে 5,000 টাকা কমে দাঁড়িয়েছে 1,72,546 টাকা, যেটি বর্তমানে বাজার মূল্য। 22 এপ্রিল এর আগে ইতিহাস সর্বোচ্চ 1,77,888 টাকায় পৌঁছেছিল স্বর্ণের দাম। এর আগে আমরা যদি দেখি যে এপ্রিলে 4 বার দাম সমন্বয় করা হলো, মার্চে দাম সমন্বয় হয়েছে, ফেব্রুয়ারি জানুয়ারি বলছিলাম যে এবছর মোট 26 বার দাম সমন্বয় হয়েছে স্বর্ণের। বছর শুরুর দিকে যেই দাম ছিল সেখান থেকে এখন মোটামুটি অর্ধ লক্ষ টাকা বেশি স্বর্ণের দাম প্রতি ভরিতে। এদিকে সপ্তাহ ব্যবধানে মশলার বাজারে দাম বাড়ার তালিকায় রয়েছে দেশি পেঁয়াজ, রসুন, এলাচ। ছোট এলাচের বাৎসরিক মূল্য বৃদ্ধি প্রায় 70%। মশলার বাজারে আমদানির প্রভাবে দাম বাড়ার সংখ্যা কাটছে না, বড় প্রভাব পড়তে পারে কোরবানির ঈদে, যেহেতু কোরবানির ঈদে মশলার চাহিদা অনেকটা বেড়ে যায়। আমরা একটু মশলার দামের যে চিত্র সেটা একটু দেখে নিতে চাই। মশলার বাজার এখনও অনেকটাই আমদানি নির্ভর। আমরা দেখছি যে পেঁয়াজ যদিও বাংলাদেশে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়, তবে সংরক্ষণ এবং বাজারজাতকরণের যে শৃঙ্খলা তা না থাকায় অনেক সময় কৃষক ভালো দাম পান না পেঁয়াজের। অন্যদিকে বাজারে ক্রেতাকে বেশি দামে পেঁয়াজ কিনতে হয়। তো বাজারের শৃঙ্খলা এবং সরবরাহ ব্যবস্থার একটি আমূল পরিবর্তনের কথা সবাই বলছেন। আমরা একটু দেখে নেই পেঁয়াজের দামের যেই চিত্র। এক বছরে আমরা দেখছি যে 16% দাম কমেছে পেঁয়াজের। এক মাস আগে যদিও 35 থেকে 55 টাকা ছিল, এখন কিছুটা বেড়ে 40 থেকে 65 টাকায় হয়েছে। রসুন, দেশি রসুন আমরা দেখছি যে বছর ব্যবধানে প্রায় 27% দাম কমেছে। আমদানি রসুনের ক্ষেত্রে দাম উল্টো বেড়েছে প্রায় 5%-এর কাছাকাছি। হলুদের ক্ষেত্রে আমরা দেখছি যে দাম বেড়েছে প্রায় 6%-এর মতো, এবং আমদানি হলুদের ক্ষেত্রে 8%-এর মতো দাম বেড়েছে। তো এই যে মশলার দাম বৃদ্ধির এর একটা প্রভাব আমরা দেখতে পারবো আগামী ঈদুল আজহায়। আমরা মশলার বাজারে আরও গুরুত্বপূর্ণ যে মশলাগুলো রয়েছে, আদার ব্যবহার অনেকটা হয়ে থাকে কোরবানির এই মৌসুমে। বাৎসরিক দাম প্রায় 35% কমেছে আদার, যেটি কিছুটা স্বস্তির। দারুচিনির ক্ষেত্রেও আমরা দেখছি দাম কিছুটা কমেছে। এলাচের ক্ষেত্রে দাম অনেকটাই বেড়েছে, যেটি গত বছর ছিল 2500 থেকে 3500 টাকা কেজি, এখন তা দাঁড়িয়েছে 4,600 থেকে 5,500 টাকা কেজি। এছাড়া ধনিয়ার দাম কিছুটা বেড়েছে, 11.36% বেড়েছে ধনিয়ার দাম। তেজপাতার দাম বেড়েছে 3%-এর কাছাকাছি। ঈদ পরবর্তী সময় থেকে ময়মনসিংহ চড়া মশলার বাজার বাড়তি দামে বিক্রি হচ্ছে এলাচ, মৌরি এবং কালোজিরা। তবে গত সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 7 টাকা কমেছে পেঁয়াজের দাম। মশলার দরদাম নিয়ে নগরীর মেছুয়া বাজার থেকে মশলা মহল থেকে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। রমজান এবং ঈদ পরবর্তী সময় থেকে কিন্তু মশলার বাজার কিন্তু ময়মনসিংহে অনেকটাই চড়া। আমরা আজকে ময়মনসিংহের মেছুয়া বাজারের মশলা মহলে এসে দেখতে পেরেছি শুধুমাত্র পেঁয়াজের দামটা গত সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা পর্যন্ত কমেছে। আমরা দেখতে পেরেছি যে গত সপ্তাহে এই পেঁয়াজ ছিল
55 থেকে 56 টাকা, যেটি আজকে 48 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে আগের দামেই 90 থেকে 100 টাকা। রসুন বিক্রি হচ্ছে, যে বিশেষ করে চায়না রসুন যেগুলো, সেগুলো 200 টাকার মতো বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে মশলাগুলো রয়েছে, জিরা, দারুচিনি, এলাচ, এগুলোর দাম কিন্তু বেশ চড়া। জিরা বিক্রি হচ্ছে 520 থেকে 580, 90 টাকার মধ্যে প্রকার আকার মানভেদে। এলাচের দামটা কিন্তু একেবারেই অনিয়ন্ত্রিত, অনেকটাই চড়া। 4800 থেকে বিভিন্ন আকার প্রকার মানভেদে 5600 টাকা পর্যন্ত কিন্তু এলাচ বিক্রি হচ্ছে। দারুচিনি বিক্রি হচ্ছে 520 টাকা করে। আমরা মৌরি দেখতে পেরেছি, মৌরি বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা। ধনিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা করে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি যেটা বিক্রেতারা বলছিলেন যে মূলত এই মশলা জাতীয় পণ্যগুলো কিন্তু আসলে বিদেশ থেকে আমদানি নির্ভর, সুতরাং আমদানির উপর নির্ভর করে, সেই দামের উপর নির্ভর করে এর বাজার। আমরা যেহেতু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মশলার বাজারই কিন্তু চড়া, যার কারণে এখানে যত ক্রেতা আসলে মশলা কিনতে এসেছেন, সেই ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু আসলে তাদের মশলা বাজারে এসে তারা কিন্তু অনেকটাই ছাটকাট করতে হয়েছে তাদেরকে। যে পরিমাণ মশলা তারা আগে নিতেন তার চেয়ে একটু কমিয়ে তারা আসলে মশলাগুলো নিচ্ছেন, এবং বিক্রেতারাও বলছেন যে তাদের বিক্রি আগের থেকে যেহেতু মশলার দাম বেড়েছে, বিক্রিটাও কিন্তু অনেকটা কমেছে। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে মশলার বাজারটা এখনও চড়া রয়েছে। এই ছিল ময়মনসিংহ থেকে মশলার বাজারের সর্বশেষ খবর আমার কাছে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। অতীতে কোরবানিযোগ্য পশুর চেয়ে কোরবানির সংখ্যা বেশি হওয়ার নজির রয়েছে, তবে এবার কোরবানির চাহিদা কত হবে তা জানতে কাজ শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা একটু বিগত বছরগুলোতে কোরবানির পশুর যেই চাহিদার চিন্তা করা হয়েছিল এবং পরবর্তীতে যে পরিমাণ কোরবানির হয়েছে সেটা একটু সংখ্যা দেখে নিতে চাই। দেখছি যে গত বছর 1,30,00,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর। সেখান থেকে কোরবানি হয়েছে 1,04,00,000 মতো, অর্থাৎ প্রায় 25 লাখ অতিরিক্ত পশু প্রস্তুত করা হয়েছিল কোরবানির জন্য, যেগুলো এবার আবার কোরবানিতে আসবে নিশ্চয়ই। তো এর আগের বছর আমরা দেখেছি 1,25,00,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছিল। 1 কোটির বেশি পশু কোরবানি হয়। 2022 সালে 1,21,00,000 পশু প্রস্তুত করা হয়েছিল, 99 লাখ পশু কোরবানি হয়েছিল। 2021-এ 1,19,00,000 পশু প্রস্তুত করা হয়েছিল, 90 লাখ সেখানে কোরবানি হয়েছিল। অর্থাৎ প্রতি বছরই কোরবানির চাহিদার তুলনায় বেশি পরিমাণে প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। চলতি বড় মৌসুমে শুরু হয়েছে সরকারি ধান চাল কেনার কার্যক্রম, যা 31 আগস্ট পর্যন্ত চলবে। গত কয়েক বছরের হিসেবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয় না কোনোবারই, ফলে চালের বাজারে আমদানি নির্ভরতা কাটছে না। অন্যদিকে ধান চালের দর কেজিতে 4 টাকা বাড়িয়েছে সরকার, তারপরেও কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধির সাথে মিলছে না বাজার মূল্য। আমরা একটু দেখে নিই ধান চাল সংগ্রহের যেই পরিসংখ্যান, বোরো ধান সংগ্রহের চিত্র আমরা দেখছি, যেখানে আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বরাবরই অর্জনের পরিমাণটা কম। তো আমরা যদি গত বছরের পরিসংখ্যান দেখি, যেখানে 5 লাখ টন লক্ষ্যমাত্রা ছিল বোরো ধান সংগ্রহের, সেখানে অর্জন হয়েছে 3 লাখ টনের কাছাকাছি। এর আগের বছরও প্রায় অর্ধেক লক্ষ্যমাত্রার অর্জন করা সম্ভব হয়েছে। তার আগের বছরও আমরা দেখছি যে সেই ব্যবধানটা আরও বেশি ছিল। অর্থাৎ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের যেই কার্যক্রম, সেখানে আরও পুনর্বন্টন কিংবা কিছু বিষয় পুনর্বিবেচনা করা হলে কৃষক লাভবান হতে পারে এবং বাজারে চাল আর একটু সস্তা হতে পারে, আমদানি নির্ভরতা কাটতে পারে। এদিকে সুনামগঞ্জে চলছে ধান কাটার ধুম। আজ থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনছে সরকার। গত বছরের তুলনায় এবার ধানের দাম বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। এ নিয়ে সুনামগঞ্জ থেকে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন গুলজার আহমেদ। মধ্যবৈশাখে এসেও সুনামগঞ্জের আসলে হাওর অঞ্চলে এখনও ধান কাটার উৎসব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে এখন পর্যন্ত যেটি আমাদেরকে কৃষি দপ্তর জানিয়েছে যে হাওর অঞ্চলের প্রায় 60% ধান কর্তন করা হয়েছে এবং কৃষকরা তাদের সেই ধান সংগ্রহ করতে পেরেছেন। যদিও এখনও কিছু জমি বাকি রয়েছে, তবে যদি আবহাওয়া শুষ্ক থাকে সেক্ষেত্রে আরও সপ্তাহখানেকের মধ্যেই সুনামগঞ্জের বা সিলেট অঞ্চলের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলার ধান কাটা শেষ হয়ে যাবে। আজকে মূলত সকাল 10টার
একদিকে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার এই যে সরকারিভাবে ধান ক্রয় প্রতি বছর যে কার্যক্রম থাকে এবার সেটি উদ্বোধন করেছেন সকাল 10টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। সেখানে তিনি যেটি বলেছেন যে কৃষকরা আসলে এত পরিশ্রম করে সারা বছরের তাদের যে অর্জিত ফসল সেটি দাম পাওয়া নিয়ে বরাবরই তাদের একটা হতাশা থাকে। এবার যাতে সেটি না হয় সেজন্য তারা খুবই আন্তরিকভাবে মাঠ প্রশাসনের যে সকল কর্মকর্তারা আছেন তারা কিন্তু কাজ করছেন। সরকার এবার যেটি করছে, বিশেষ করে সিলেট অঞ্চলের কথা বললে, যে সিলেট অঞ্চলে এবার মোট উৎপাদিত ধানের পরিমাণ অর্থাৎ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,41,000 মেট্রিক টন ধান। সেখান থেকে সরকার 36 টাকা দরে ধান সংগ্রহ করবে 32,000 মেট্রিক টন, আর চাল সংগ্রহ করবে 49 টাকা কেজি দরে। অধিকাংশ কৃষক যেহেতু প্রান্তিক এবং তারা উৎপাদনের আগেই অনেক টাকা আসলে ধারকর্য করে বা ঋণ করে তারা সেই ধান উৎপাদন করেন, সুতরাং সময়ের সাথে সাথেই ধান তোলার সাথে সাথে সেই টাকাগুলো পরিশোধ করতে বাধ্য হয়ে তারা মধ্যস্বত্বভোগী বা ফরিয়া যারা আছেন অর্থাৎ তৃতীয় পক্ষের কাছে তারা সেটি বিক্রি করা লাগে। তৃতীয় পক্ষের কাছে যারা বিক্রি করছেন সেটি ধানের দাম সর্বোচ্চ 1100 টাকা বা 1050 টাকা হয়, সর্বনিম্ন 850 থেকে শুরু হয়। তো সরকারের দামের সাথে এই যে স্থানীয়দের যে বিক্রির যে দাম সেটি একটি বড় তফাৎ। এখানে বাজার মনিটরিং ব্যবস্থাকে তারা আসলে গুরুত্ব দেওয়ার কথা বলছেন, যদিও খাদ্য উপদেষ্টা সহ কৃষি অফিসের যে সকল কর্মকর্তারা আছেন তারা বলছেন যে কৃষকদের এই সমন্বয়টা বজায় রাখার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করবেন। টানা 2 সপ্তাহ ধরে আলোর মুখ দেখেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ প্রধান সূচকে কোনো ইতিবাচকতা দেখা যায়নি। 2 সপ্তাহ ধরে লাগাতার সূচক পড়তে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পড়েছে। আমরা একটু দেখে দিতে চাই আজকের লেনদেনের সবশেষ। আজকে সূচক কমেছে প্রায় 50 পয়েন্ট, 49.87 পয়েন্ট কমেছে। সার্বিক সূচক নেমে গেছে 5,000 পয়েন্টের নিচে, 4,972.59 পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের দিনের লেনদেন হয়েছে 367,14 টাকার, যার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। 300টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে মাত্র 52টির এবং দর অপরিবর্তিত রয়েছে 40টি প্রতিষ্ঠানের। আমরা যদি পুরো সপ্তাহের লেনদেনের চিত্র দেখি, সপ্তাহের 5 কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে। আমরা মোট 5 কার্যদিবস মিলিয়ে সূচক কমেছে প্রায় 124.27 পয়েন্ট, যার ফলে 5,000 পয়েন্টের নিচে নেমে এসেছে সার্বিক সূচক। আমরা একটু দেখে নেই যে সপ্তাহের প্রতিদিনই সূচক পড়তে ছিল, এর মধ্যে সপ্তাহের শেষ দিনে সবচেয়ে বেশি কমেছে। এর আগে ধারাবাহিকভাবে সূচক কমেছে। রোববার 22.95 পয়েন্ট, পরদিন 29.52 পয়েন্ট, মঙ্গলবারে 18.27 পয়েন্ট, বুধবারে 4 পয়েন্টের মতো, এবং সপ্তাহ শেষ হলো 50 পয়েন্টের সূচকের পতন দিয়ে। এর মধ্যে সপ্তাহে কোনো দিন লেনদেন 400 কোটির যেই মাত্রা সেটি অতিক্রম করতে পারেনি। 400 কোটির নিচে সপ্তাহব্যাপী লেনদেন হয়েছে, এবং সপ্তাহব্যাপী আমরা যদি দেখি বাজার মূলধনে বেশ একটা পরিবর্তন রয়েছে, বাজার মূলধন অনেকটাই কমেছে। এবার দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের তথ্য দেখে নিতে চাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে সার্বিক সূচক CASPI কমেছে 54.37 পয়েন্ট, দাঁড়িয়েছে 13,956.96 পয়েন্টে। লেনদেন হয়েছে 71 কোটি টাকা। লেনদেন গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, 2,72 লাখ টাকা লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। 141টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে 50টির, এবং দর অপরিবর্তিত থেকেছে 27টি প্রতিষ্ঠানের শেয়ারের। জুলাই আগস্টের আন্দোলনে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। বেড়েছে পণ্য রপ্তানিও। চট্টগ্রাম বন্দর থেকে এ নিয়ে আরও জানিয়েছেন হাজেরা শিউলি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যেও কিন্তু চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটাই স্বাভাবিক আছে এবং রপ্তানি কিন্তু বেড়েছে। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে গেল বছরের চেয়ে রপ্তানি বৃদ্ধি পেয়েছে 10%-রও বেশি। একইভাবে চট্টগ্রাম বন্দরেও কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে এবং কার্গো হ্যান্ডলিং হয়েছে গত 9 মাসে প্রায় 9,71,00,000 মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষ বলছে কাস্টমস সহ বিভিন্ন দফতরের সবার সমন্বিত প্রয়াস এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে চট্টগ্রাম বন্দরে তার যে হ্যান্ডলিংয়ের যে প্রবৃদ্ধি তার ধারাবাহিকতা তারা বজায় রাখতে পেরেছে এবং ব্যবসায়িক কার্যক্রম যেন সহজ হয় এবং আমদানি রপ্তানিকারকরা যেন দ্রুত তাদের পণ্য ডেলিভারি নিতে পারেন, সেই কারণে বন্দরের কার্যক্রম
পুরোপুরি অটোমেশন করা হচ্ছে এবং আগামী জুনের মধ্যেই তারা পুরোপুরি অটোমেশনে যাবেন। তখন সিএনএফ এজেন্টরা ঘরে বসেই অনলাইনে পণ্য ডেলিভারির পর পণ্যের শুল্ক সহ সব ধরনের ট্যারিফ বা রাজস্ব সেগুলো তারা পরিশোধ করতে পারবেন এবং পোর্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডাররাই ঘরে বসে আসলে কন্টেনারের লোকেশন, জাহাজের অবস্থান, মুভমেন্ট সহ সব কিছুই তারা অনলাইনে দেখতে পাবেন। তো বন্দর যত বেশি অটোমেশন হবে তত বেশি আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হবে এবং পণ্য ডেলিভারি দ্রুত হবে। এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের সবশেষ। শেষ করছি এই সপ্তাহের ভাগ শেষ। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।